চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে দেখলে ভেতরটা পুরো ছাই হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠার স্বপ্ন কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তার সাথে তো বিয়ে হবে বলল, ঠিক হলো, কিন্তু তারপরও আঁখি মিলে নিতে পারছে না এই দৃশ্য। আয়শার সাথে কোনো সম্পর্ক আছে নাকি, এটাই ভেবে পাচ্ছে না আঁখি। নিরলস চোখে তাকিয়ে দেখছে, এছাড়া কিছু করার নেই। এখানে সব বড় মানুষ আছে, নয়তো সে প্রশ্ন করত কেন সে আশাকে নিয়ে গিয়েছিল। এখানে তার যাওয়ার কথা ছিল হবু স্ত্রী হিসেবে, তাহলে কেন সে এই অধিকার থেকে বঞ্চিত হলো। আশার উপর প্রচণ্ড পরিমাণ রাগ উঠল। হাত দুটো মুঠো করে রাগ সংবরণ করে নিল। ঠোঁটে দ্রুত হাসি, যার মনে সে নিশ্চয়ই চুপচাপ দেখবে না। আয়শা আর আশিককে কেউ কোনো প্রশ্ন করেনি কোথায় ছিল কোনায় ছিল। ইয়াদি আলী বলেছিল কোনো রকম প্রশ্ন যেন না করা হয়। আজকালকে ছেলে কখন কী করে তার ঠিক নেই। সিদ্ধান্ত নেওয়ার আগে তারও উচিত ছিল আশিকের সাথে বলা। এই ভুল তিনি স্বীকার করেন। আর যেহেতু নাতনিকে আশিকের সাথে বিয়ে দিবেন, সেহেতু দাঁতে দাঁত চেপে চুপ করে আছেন। রাতে খেতে ডাকলো আয়শা, বলে দেয় সে খাবে না। বান্ধবীরা অবাক, কেন রে তুই খাবি না কেন? সারাদিন গেলি, তুই খেয়েছিস কিছু? তুই যে কি করিস বল না নূপুর। আয়শা তোর মনের মানুষের সাথেই গেছে, একা একা ঘোরার সুযোগও পেল। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, মানুষের ক্ষুধা বড় ক্ষুধা, সে তো এতক্ষণ মনের মধ্যে যে আছে তার কাছেই ছিল। চুমকির কথা শুনে আয়শা বলল, তোরা কি চুপ করবি? চুপ করবো কেন, নিজে এসব করছে আর আমরা বলেই দোষ, তাই না? আচ্ছা একটা কথা বল আয়শা, ভাইয়া আজকে তোকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেছিল, কে কে খাওয়ালো? কথা শেষে তুইও শুরু করলি? প্লিজ বলো না কোথায় নিয়ে গেছিল। সবাই জোরাজুরিতে আয়শা অবশেষে বাধ্য হয়ে চেঁচিয়ে উঠল, বলছি বলছি তোরা থাম প্লিজ। সবাই চুপ হয়ে গেল। আয়শা শুরু থেকে সব বলতে শুরু করলো। কিভাবে নিয়ে গেছে, বাইকে করে ঘুরিয়েছে, দুই পাশে নদী আর মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলছে। রাস্তার উপর দুই পাশে নদী থেকে পানির ঢেউয়ে চলে আসছে। সেখানে অনেক ছবি নিয়েছে, ফোন বের করে সব দেখালো। রাস্তার পাশে একটা টঙ্গের দোকানে বসে চা খেয়েছে। নদীর জলে পা ডুবিয়েছিল, দুহাত প্রসারিত করে অনুভব করছিল প্রকৃতি। আর পেছনে দাঁড়িয়ে আশিক সম্পূর্ণ দর্শন করেছিল। প্রেয়সীকে খুশি করার মতো আনন্দ কোথাও থাকে না। চলন্ত বাইক থেকে দূরে এক ক্ষেতের লাল লাল ফল দেখতে পেয়ে আয়শা বাইক থামাতে বলল। আশিক বাইক থামানোর সাথে সাথে আয়শা লাফিয়ে নিচে নামলো। আশিক জিজ্ঞেস করলো, কি হয়েছে, থামলি? থামাতে বললি কেন? দেখুন না গ্রামে আপেলের চাষ হয়, ওই যে আমি ওখানে যাব। ওইটা আপেল নয়। কি বলছেন, আপেলের মতোই তো দেখা যাচ্ছে। আমি আমি কাছে গিয়ে দেখতে চাই। আশিকও বারণ করলো না, বরং সে নিজেই হাত থেকে ধরে নিয়ে গেল। ক্ষেতটা ছিল টমেটোর, পেকে একেবারে আপেলের মতো লাল টসটসে হয়েছে। শহরে যেসব সবজি খাওয়া যায়, গ্রামে তার অধিকাংশই চাষ হয়। আয়শা এসব দেখে আনন্দে আত্মহারা। ক্ষেতের মালিক ভেতরে প্রবেশ করতে নিষেধ করলে আয়শার মন খারাপ হয়ে যায়। আয়শার মন খারাপ দেখে মালিককে 10,000 টাকা হাতে দিয়ে তারপর আয়শাকে যেতে বলল। কয়েকটা টমেটো নিয়েছিল, পাকা টমেটো, এমনি খাওয়া যায়। এই সারটাও আশিক আর আয়শা দুজনেই নিয়েছিল। খেতে খেতে আয়শার মুখে লেগে গেছে সেই আশিকের মুখের উপর। ঝুঁকে হাত দিয়ে সুন্দরভাবে মুছিয়ে দিল। পাশে লাগানো শশার খেতে ঢুকে গাছ থেকে পেড়ে পেড়ে শশা খেয়েছিল। আলাদা করে শশা ক্ষেতের জন্য আরও 5,000 টাকা দিয়েছিল। দুই জমির মালিক এই জন্যই, তাই কোনো সমস্যা হলো না। আয়শা ঘুরে ঘুরে দেখছে, যেটা ভালো লাগে তুলে মুখে নিচ্ছে। কিছু কিছু বাড়ির সবার জন্য তুলে নিচ্ছে। ক্ষেতের মাঝখানে গেলে আশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পাশ থেকে জমির মালিক বলে উঠল, আপনার বউ অনেক ছোট, চঞ্চল, প্রকৃতির বাচ্চা স্বভাবের। এরকম বাচ্চা মেয়ের সাথে আপনার বিয়ে কিভাবে হলো শহরের বাবু? আমার জন্য শেষটা ওকে বানিয়েছেন। আমার বাপ আজর থেকে তার সৃষ্টি, আমার হৃদয়ের রানী সে। খুব মহব্বত করেন বুঝি? আমি তাকে মহব্বত করি না, সে গোটা একটা মহব্বতের জগৎ আমার কাছে। সে থাকলে আমার কিচ্ছু লাগে না। আপনারা সখী হন, এরকম মানুষ দেখা যায় না। আপনার বর্ণনায় বোঝা যায় কতটা ভালোবাসেন বউকে। দোয়াকারী খুব তাড়াতাড়ি আপনাদের ঘরে আপনার বইয়ের মতো ছোট্ট ছোট্ট বাচ্চা ঘোরাঘুরি করুক।
পরিবর্তে আশিক শুধু মুচকি হাসি দিল। সে যা ভাবে তাই তো হচ্ছে না, ভাবছে একটা আর হচ্ছে আরেকটা। ভাগ্য যেন তাকে আশা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তবুও নিরাশ হয়নি। শেষ পর্যন্ত আশিক লড়ে যাবে ভাগ্যের সাথে। দেখতে দেখতে আয়শা চলে আসলো। দেখুন না, আমি বাড়ির সবার জন্য এসব নিয়েছি। আশিক দেখলো ওনার আঁচলে কয়েকটা টমেটো আর শসা নিয়েছে। কি, তোরা এইসব করছিস আজকে সারাদিন? আর আমরা তোর টেনশনে বাঁচি না। সবাই হেসে উঠল উচ্চ স্বরে। আজ শুক্রবার, জুমার দিন। কথিত আছে আজকে দিনে গরিবদের জন্য জুমার নামাজ আদায় করা হজের সমান। এই অনুযায়ী সকল মুসলিম মসজিদে যায় হজের নেকি আদায় করার জন্য। অথচ অনেকে সারা বছর ধরে পশ্চিম দিকে একটা সেজদা দেয় না, সেও শুক্রবারের দৌড়ে 2 রাকাত নামাজে আদায়ে। বাড়ির সকল পুরুষ নামাজ আদায় করতে গেছে, আর বাড়িতে মহিলারা হাতে হাতে রান্না শেষ করে বাড়িতে নামাজ পড়ে নিল। দরজার বেল বাজতে কথা সোফা থেকে উঠে এগিয়ে গেল দরজা খুলতে সামনে দাঁড়িয়ে আছে আকাশ। আকাশ এগিয়ে এসে সালাম দিয়ে কথাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলে কথা মাথা নিচু করে সরে দাঁড়ালো দরজা থেকে। আকাশ বলল, নামাজ পড়েছো? উত্তরের কথা শুধু মাথা নাড়ল। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করলো। একে একে সবাই আসতে লাগলো। আর আয়শা দরজার পানে তাকিয়ে আছে। এটা তার অভ্যেস পরিণত হয়েছে। আশিক মসজিদ থেকে আসার আগে বসার ঘরে বসে বসে অপেক্ষা করে, আগে সালাম দেওয়ার জন্য। আজকেও তার কোনো অন্যথা হলো না। আকুল হয়ে দরজার পানে তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করলো আঁখি। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলো বাড়ির বড়রা এসেছে, বাকি কয়েকজন ভেতরে। আশিকও আসেনি, তাই বুদ্ধিমতীর মাথাটা চট করে ধরে নিল আর দ্রুত দরজার কাছে এগিয়ে গেল। তখনই আশিক অর্ণব আদর প্রবেশ করলো। সাথে সাথে আঁখিও জোরে সালাম দিল। অর্ণবের সালামের উত্তর নিয়ে ফিসফিস করে আদর আর আশিককে বলল, বিষয়টা কি হলো? এত জোরে সালাম দেওয়ার কি আছে? সালাম কি পালিয়ে যাচ্ছে নাকি? আদর বলে উঠল, আরে ভাই সামনে তো দেখো। আমাদের আয়শা এদিকে তাকিয়ে আছে, আর এই জন্য তো এই মেয়ের এত তাড়া সালাম দেওয়ার। আর সালামটা তোমার জন্যই ছিল, আর না আমার জন্য। এ তো আয়োজন করে বিশাল সালামটা আমাদের আশিকের জন্য ছিল। আয়শা এদিকে তাকিয়ে আছে, আশিকের জন্য অপেক্ষা করছে, তাই বুঝলে। আশিক আখির দিকে তাকানো পর্যন্ত সামনে একটা মানুষ সালাম দিয়ে অত্যন্ত মুখোমুখি হয়ে উত্তর নেয়। কিন্তু আশিক কোনো কথা না বলে আয়শার দিকে তাকিয়েছিল। এক পা করে এগিয়ে এসে আয়শা ঠিক ডান পাশে বসলো। আশিকের পাশে বসতে দেখে আয়শা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে তাকালো। আয়শার অভিমান বুঝতে পেরে মুখ টিপে হাসি একটু কাশি দিল আয়শার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আয়শাও ফাঁদে পড়ে তাকিয়ে দেখে আবারও কঠিন মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরল। আশিক একটু কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিক এদিকে না তাকিয়ে বলল আয়েশা। আশিক আবারও বলল, ম্যাডাম কি রেগে? কারণটা কি জানতে পারি? আমি কেন বলবো, আপনি নিজেই ভাবুন। আমার মাথা তো আপনার মতোই তো বুদ্ধি নেই, তাই আপনি কেন রেগে সেটা নিয়ে মুখ খুললে একটু সুবিধা হতো। আয়শা অবাক হয়ে আশিকের দিকে তাকালো। কি বলে এই লোক, আসলেই মাথায় তার ছেঁড়া নাকি? নিজের মুখ কিভাবে বলবো যে আমি কিসের জন্য রেগে আছি? আর উনি কি বুঝতে পারছেন না এই আপুটার জন্য আমি রেগে আছি? যত ঢং। আমি কিন্তু অন্যদিকে তাকাইনি ম্যাডাম। দেখেছি, তারপর রাগের কারণটা কি? আমি আপনাকে আগে সালাম দিতে চেয়েছিলাম, এখন দাও আমাকে। আমাকে তো এখনো কেউ সালাম দেয় নাই। আসলে আমি কি কারো সালামের যোগ্য নাকি বুঝি না। বলি আর চোখে আয়শার দিকে তাকালো। আয়শাও তাকালো। চোখাচোখি হতে আয়শা আবার মুখ বাঁকালো। বুঝলাম না, আজকে শুধু মুখ বাঁকা দেখতে হচ্ছে। আসলে আমার কপালটাই আজকে খারাপ মনে হয়। কারো সুন্দর চিরদাঁতের হাসি আজকে আমার কপালে নেই বুঝি। আয়শার সোজা উত্তর, নেই। আশিক আরও একটু এগিয়ে গেল। আয়শার পাশে বিড়বিড় করে বলল, আমার বাঁ পাঁজরের হাড় এতটা বাঁকা জানা ছিল না। তবে আমি অনেক খুশি আল্লাহর দরবারে। আমার বাঁ পাঁজরের হাড় দ্বারা যা সৃষ্টি, সে কেবল আমার ভালোবাসা নয়, আমার অর্ধাঙ্গিনী, আমার ইহকাল পরকাল এর সঙ্গী।
দূর থেকে আখি দাঁতে দাঁত কিরমির করছে। চোখ দিয়ে আশাকে পড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকলে এতক্ষণ তাই করতো। যেভাবে আশা পানে তাকিয়ে আছে, এটা কোনো বড় সড়ো ক্রিমিনালের মতো চাহনি। নিহান উপরে উঠতে যাচ্ছিল, তখন চুমকির সাথে ধাক্কা লাগবে। চুমকি চট করে দূরে সরতে সিঁড়ি বাঁকা হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছিল। বাঁচার জন্য হাত বেরিয়ে দিল কিছু ধরার জন্য, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। কিন্তু একটা হাত তার হাতটা আঁকড়ে ধরেছে, আরেক হাত তার কোমরে। ভয়ে চক্ষুজোড়া বন্ধ করে নিয়েছে চুমকি। সিঁড়ি থেকে পড়ে গেলে নির্ঘাত মাজাটা ভাঙতো, আর তা না হলে 1 মাস বেড রেস্টও থাকতে হতো। কোথাও মেঝেতে না পড়ায় আর ব্যথা পাওয়ার কিছুটা ভরকালো। মনে মনে ভাবলো, কী ব্যাপার, আমার মধ্যে কি অলৌকিক ক্ষমতা এসে গেল নাকি? কোনো ব্যথা পাচ্ছি না কেন এত জোরে পড়ার পরও? চোখ পিটপিট করে খুলে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে নিহান, আর শক্ত করে হাত ধরে আছে। পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। কিছুটা কৃতজ্ঞ হলো নিহানের কাছে। উঠে দাঁড়াতে যাবে, তখনই লক্ষ্য করলো উঠতে পারছে না। হাত তো নিহান ধরে আছে, তাহলে সে উঠতে পারছে না কেন? কোমরের টান অনুভব হচ্ছে কেন? পেছন ফিরবে তার আগে জড়িয়ে ধরা শক্ত হাতের কোমর ছেড়ে দিল। সাথে সাথে মাটিতে পড়তে যাচ্ছিল। মাটিতে পড়ে কিছু মুহূর্তে আবারও ধরে দিল 2 হাত দিয়ে। এইবার আর পেছন থেকে নয়, সামনে থেকে, কিছুটা মুভির শুটিংয়ের মতো। চুমকি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মানুষের দিকে, যে তাকে বাঁচালো। চুমকি বুঝতে পেরেছে, আসলে এই মানুষের ধরার কারণে চুমকি বেঁচে গেছে। নিহান তো ধরতে চেয়েও ধরতে পারেনি। হাতের মাথায় 4 আঙ্গুল ধরেছে আলতো করে। পড়ে যাওয়ায় কি এই আলতো হাত ধরে আটকানোর কাজ? তাই কোমরের হাত সরজিতেই আবারও পড়ে যাচ্ছিল। শুধু শুধু এতক্ষণ যাবৎ চুমকি নিহানকে কত প্রশংসা করছিল। আসলে সব প্রশংসা তার। সামনের মানুষও চুমকির দিকে দৃষ্টিপাত করেই আছে। কেউ কোনো দিকেই সরছে না। যেখানে সেখানে পড়ে যাও কেন? আগে বলেছি তোমার পুষ্টির অভাব, ভিটামিনের বোতল খেতে। যত সব পুষ্টিহীন প্রতিবন্ধী কোথাকার, উঠো। অর্ণবের এমন কথা শুনে চুমকির মুড চেঞ্জ হয়ে গেল। কোথায় ভেবেছিল একটা ধন্যবাদ দেবে, কিন্তু এতে অপমান করায় রেগে আগুন হয়ে গেল। আপনি বুঝি ভিটামিন ওষুধ না খেয়ে বোতল খেতে নিতেন? হোয়াট? নিজেই তো বলেন বোতল খেতে, তাহলে আপনি নিশ্চয়ই খেয়েছেন, নয়তো জানবেন কী করে? ফালতু মেয়ে, বলি অর্ণব আর দাঁড়ালো না, চলে গেল। আসলে চমকে পড়ে যাওয়ায় অর্ণব দেখতে পেয়ে গেছিল কে এসে ধরেছিল। ভাগ্য ভালো ছিল বলে সঠিক সময় অর্ণব ছিল, নয়তো সিঁড়ি থেকে পড়ে মাজা বাঁকা হয়ে যেত। আশিক ফোনে কারোর সাথে কথা বলছে। আশা আশিকের রুমে যাচ্ছিল, তখন ফোনে আশিক কারোর সাথে কথা বলছে শুনতে পেরে চুপ করে দরজা হেলান দিয়ে কান লাগিয়ে দিল শোনার জন্য। আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র 10 দিন। আশিকের কথা শুনতে পেয়ে আশার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কিসের আর মাত্র 10 দিন আছে? উনি কি করতে চাচ্ছেন 10 দিন পর? আবারও কান লেগে দিল। আমি এইবার বলে দিব, জাস্ট সময়ের অপেক্ষা। অনেক অপেক্ষা করেছি। উনি কি বলবেন আর কাকেই বা বললেন? কার অপেক্ষা করছে? তাহলে কি উনি কোনো মেয়েকে ভালোবাসেন আর সেটাই বলার জন্য 10 দিন অপেক্ষা করছেন? উফ, নিতে পারছি না আর। কিছু শোনাও যাচ্ছে না তো। কি যে হলো, কল কেটে দিল নাকি? আশা সোজা হতেই দেখে আশিক দরজা খুলে এক হাত প্যান্টের পকেটে আরেক হাত দরজা ধরে আশার কাণ্ড দেখছে। আশা দিশা না পেয়ে আমতা আমতা করে বলে উঠল, সম্পূর্ণ কথা শেষ না হতে কল কেটে দিলেন? আশিক ভুরু উঁচিয়ে তাকালো আয়শার দিকে। সাথে সাথে আয়শা আরও ঘাবড়ে গেল। কি বলতে কি বলে ফেলছে। না, আসলেই আমি তো কিছু শুনতেই পাইনি। আপনি ফোনে কথা বলছিলেন, তাও জানি না। সত্যি বলছি, বিশ্বাস করুন আমাকে, আমি মিথ্যে কথা বলি না। আয়শার এমন ভয় ভয় মুখোচেরি দেখে আশিকের বেশ মজা লাগছিল। তাই আর ভয় দেখানোর জন্য মুখের অবনয় আরও শক্ত করে বলল, তুই যে আমার ঘরে যখন তখন এইভাবে উকি মারিস, এই কথা আমি এই বাড়ির সবাইকে বলে দিব? না না, আমি তো উকি মারিনি যখন তখন। তাহলে কখন উকি মারেন? আশা নিজে জানে নিজেই ফেঁসে গেছে। এখন কি বলবে? আমি তো উকি মারিনি, আপনাকে নিচে খেতে ডাকছে তাই আমি এসেছি। তাহলে না ডেকে এখানে কান লাগাইয়ে দাঁড়িয়েছিলি কেন? মতলব কি? বিশ্বাস করুন, কোনো মতলব নেই। বলি মাথা নিচু করে আছে। আশিকও দরজা থেকে ভেতরে চলে গেল। আয়েশা দরজায় দাঁড়িয়ে আছে।
বুঝতে পারছে না ভেতরে যাবে নাকি চলে যাবে। আশিক পেছনে না ঘুরেই বলল, ভেতরে আয়। আয়শাও গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। আশিক তিন নজরে পরখ করলো নিচ থেকে উপর পর্যন্ত। বেশ লাগছে দেখতে। তুই সবসময় এভাবে মাথায় এক হাত ওড়না দিয়ে কী প্রমাণ করতে চাস? তুই বিবাহিত, কেউ যেন নজর না দেয়। মাথা নিচু করে বলো, বাড়ির সবাই বলে যে সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে। আশিক বিড়বিড় করে বলে উঠল, আগে থেকেই হয়তো তারা তোকে বউ দেখতে রূপে দেখতে চাচ্ছে। তাদের যে এত তারা জানতাম না, তাহলে অপেক্ষা করতাম না। যদি তোকে এভাবে একদম আমার হৃদয়ে রানী লাগে। আশা তাকিয়ে আছে, কিছু বললেন আপনি? শুনতে পাইনি। আশিক অনুভূতির রাজ্যে হারিয়ে গেল। দু পা এগিয়ে আয়শা ছুঁই ছুঁই দাঁড়িয়ে দুই বাহু ধরল। চোখে চোখ রাখতে আয়শা হারিয়ে গেল একেবারে আশিকের চোখে। এই চোখে তো গভীর আর এত মায়া, যার শেষ নেই। আশা তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। আশিক ধীরে কণ্ঠে বলে উঠল, এভাবে যখন তখন সামনে আসলে নিজেকে সামলাতে খুব কষ্ট হয় তো। আমাকে একটু শান্তিতে থাকতে দে। তোর বিহনে আমি জলে পড়ে চাই হতে যাচ্ছি। আর তারে ধরি ধরি ধরতে গেলে আর ধরতে পারলাম না। ঠিক সেরকম অবস্থা আমার হয়েছে। তোকে দূরে থাকতে বলছিলাম, এতে তুইও ভালো থাকবি, আমিও। আমারই তো কাছাকাছি আসবি না। তোর চোখে চাহনি হৃদয়ে এসে তীরের মতো বিঁধে যা, বের করতে চাইলেও আরও বেশি ক্ষত করে। আশিকের এসব কথা আশার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে তো শোনার অবস্থায় নেই। সে কেবল তার আশিক ভাইয়ের চোখে তার ভালোবাসা খুঁজছে। কোথাও যদি তার জন্য এক ফোঁটা ভালোবাসার গল্প খুঁজে পেত, নিজেকে সব থেকে খুশি মনে করবে। অথচ সে জানেই না আশিকের পুরো একটা জীবন জুড়ে শুধু আয়শার ভালোবাসার গল্পই বিচরণ করে, যেখানে অন্য কারো প্রবেশ নিষেধ। দুজনের মগ্ন চার চোখের গহীনে, যেখানে কেবল দুইটি হৃদয়ের মিলন কথা। এখানে কেউ মুখে নয়, চোখ দিয়ে অন্তরের সাথে কথা বলে। চোখের বিশালতা হারিয়ে যাওয়া দুইটি মানুষ একে অপরের সাথে কত গভীরভাবে জড়িয়ে, অথচ বাইরে থেকে কেউ কাউকে ভালোবাসার কথাটাও বলতে পারেনি। আয়শা মনে মনে বলল, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, তাহলে এতদিন বলে দিতেন। আর আমার সাথে কেন এমন করেন? একটু ভালোবাসা বলা যায় না? আমি তো জানি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে মুখে বলে দিতে অসুবিধে কোথায়? আমি তো আপনার অপেক্ষায় আছি। ছোট্ট হৃদয়ে আপনার জন্য এক সাগর ভালোবাসা বয়ে স্রোতের মতো। তবুও আপনি বোঝেন না। আপনি অনেক বাজে আশিক ভাই। কারো হেঁটে আসা শব্দে আশিক আয়শাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে আয়না একবার দেখে, চুলে হাত চালালো। আশিক ভেতরে এসে দেখে আয়শা দাঁড়িয়ে আছে। মনে মনে ক্ষোভে ফেটে পড়ল, তবে কিছু বুঝতে দিল না। আয়শার দিকে সাপের মতো ফোঁসফোঁস করে তাকিয়ে আছে। আরও হেঁটে আসার শব্দে আশিক আয়শাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে আয়নায় একবার দেখে চুলে হাত চালালো। আখি ভেতরে এসে দেখলো দাঁড়িয়ে আছে। মনে মনে খুবই ফেটে পড়লো, তবে কিছু বুঝতে দিল না। আয়শার দিকে সাপের মতো ফোঁসফোঁস করে তাকিয়ে আছে। ক্ষমতা থাকলে এই মেয়ে এই গ্রামে উধাও করে দিত। তবে একটা সুযোগ আছে, যেটা সে কাজে লাগাবে। আঁখি ও আয়শা দুজনেই দুজনকে দেখতে পারে না। তার একটাই কারণ, দুজনেই আশিককে ভালোবাসে। আয়শা এই মেয়েটাকে মোটেই সহ্য করতে পারে না। তাই আশিক ভাইকে দেখলেও কেমন গায়ে পড়া কথা বলতে চায়। আঁখি কোনো মতে দাঁত কিরমির করে বলো, এতক্ষণ লাগে তোমার ডাকতে? কতক্ষণে এসেছো? বলে আবার আশিকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে মধুর কণ্ঠে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, নিচে আপনাকে ডাকছে, চলুন। এসব ন্যাকামি দেখে আয়শা বিরক্ত হলো। আখির তাকানো দেখে আয়শা দ্রুত আশিকের সামনে আড়াল হয়ে দাঁড়িয়ে আয়না দেখে আর ভাব করছে। এতে আশিক মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, মেয়ে এভাবে আড়াল করার প্রয়োজন নেই। এই আমি গত 17 বছর 355 দিন থেকে তুমি ব্যতীত কারো দিকে নজর দেয়নি। ইনশাল্লাহ বাকি জীবনে তোমাদের দেখেই পারে করতে পারি, তোমার আশিক ভাই। এসব দেখে আশিক তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর দাঁড়িয়ে থাকতে না পেরে হন হন করে বেরিয়ে গেল। খাওয়া শেষ করে আশিক, অর্ণব, আকাশ, আদুর আর রিহান গেল গ্রামের হাটে কিছু বাজার করতে। বাড়িতে ড্রয়িং রুমে সকলে বসে আছে। মেয়েরা লুডো খেলছে বইয়ের। এখনকার যুগে ফোনে লুডো খেলায় তেমন একটা মজা পায় না।
আগে বইয়ে লুডো খেলা যা মজা, ধীরে ধীরে দেশ উন্নত হচ্ছে ঠিকই, তবে সব আনন্দের অনুভূতি হারিয়ে যাচ্ছে। এখন সুখ পাওয়া যায়, কিন্তু খুশি হারিয়ে গেছে কালোর বৈশাখে। পাতার উল্টানো নতুন গল্প আর দিন পেরিয়ে গেলে জীবনে নতুন অনুভূতি, নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।